গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে আমি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায় সেটা হচ্ছে আবহবিকার। আবহবিকারে কী আছে? আবহবিকারে প্রথম হচ্ছে আবহবিকার কী সেটা আমরা জানবো। ক্ষয়ীভবন কী, নগ্নীভবন কী, এর সঙ্গে আরেকটা আছে যেটা পুঞ্জিত ক্ষয় বা পুঞ্জক্ষয়ও বলে, সেটাও জানবো। আর আবহবিকারের শ্রেণীবিভাগটা জেনে নেব। প্রথমত আবহবিকার কাকে বলে? আবহবিকার মানে আবহাওয়া কথা থেকে এসেছে। কী কথা থেকে? আবহাওয়া। আবহাওয়া কথাটি থেকে এই আবহবিকার শব্দটি এসেছে। আবহাওয়ার যে সকল উপাদান আছে, যেমন উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি, এর দ্বারা যদি কোনো শিলা বা শিলাস্তর ভঙ্গুর হয়ে পড়ে বা বিচূর্ণ হয়ে যায়, তখন তাকে বলা হয় আবহবিকার। বোঝা গিয়েছে? আবহাওয়ার বিভিন্ন উপাদান, উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত বা অধঃক্ষেপণ, এর দ্বারা যদি কোনো শিলা ভঙ্গুর হয়ে যায়, তখন তাকে আমরা কি বলবো? আবহবিকার বলবো। হয়ে গেল। আবহবিকার পরে যেটা ক্ষয়ীভবন। আবহবিকার হওয়া মানেই কিন্তু ধরো একটা শিলা ছিল, আবহবিকার হলো মানে কি, এটা ভেঙে ভেঙে এখানে এই অংশটা ভেঙে এর পাশে, এই অংশটা ভেঙে এইখানে, এই নিচে জমা হবে। কোনো রকম শিফট করবে না, মানে কোনো রকম স্থানচ্যুত হবে না, একই জায়গা থেকে যাবে, সেটা কিন্তু আবহবিকার। এবং যখন এই ভাঙা অংশগুলো কোনো একটি আবহাওয়ারই এজেন্ট, বা যেমন নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ দ্বারা যদি এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়, আবহাওয়ার দ্বারা ভাঙা উপাদান মানে আবহবিকারজাত উপাদানগুলি যদি হিমবাহ, নদী বা সমুদ্র তরঙ্গের দ্বারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা কি বলবো? ক্ষয়ীভবন। বোঝা গেল? আবহাওয়া এবং আবহবিকার এবং ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য অনেক সময় চলে আসে। তোমরা এইটাই শুধু মানে ভালো করে মাথায় রাখবে যে আবহবিকার মানে ভাঙার একটা প্রসেস, যে কোনো কিছু ভাঙা হলো, তার মানে এই নয় ভাঙা জিনিসটা নিয়ে অন্য জায়গায় চলে যাওয়া হয়ে গেল। যখনই ভাঙা জিনিসটা অন্য জায়গায় নিয়ে যাবে প্রাকৃতিক শক্তি দ্বারা, তখন সেটাকে আমরা কি বলবো? ক্ষয়ীভবন। তাহলে এটা একটা পার্থক্য। আর কি, আবহবিকার আগে হয়, ক্ষয়ীভবন পরে হয়, এটা মনে রাখবে। আবহবিকার একটা ভাঙার প্রসেস বা বিচ্ছিন্ন ভবনও বলা হয় এর, আর ক্ষয়ীভবন হলো স্থানান্তরের প্রসেস, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বয়ে নিয়ে যাওয়ার প্রসেস। এইভাবে মনে রাখলে তোমাদের দেখবে পার্থক্যটাও হয়ে যাবে, অসুবিধা হবে না। এবার এর সঙ্গে এই ক্ষয়ীভবনের সঙ্গে একটা জিনিস সবসময় মানে গুলিয়ে যায়, সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জক্ষয়ও বলে। পুঞ্জক্ষয় কি? যখনই আবহবিকারজাত যেগুলো ভাঙলো, আবহবিকারজাত শিলাচূর্ণগুলি এই হিমবাহ, নদী বা সমুদ্র তরঙ্গ যে শক্তি দ্বারা স্থানান্তরিত না হয়ে কেবলমাত্র যদি কোনো জায়গায় ঢালের জন্য মাধ্যাকর্ষণ বলে এই চূর্ণগুলো নেমে আসে, এই চূর্ণগুলো যদি মাধ্যাকর্ষণ বলে ঢাল বরাবর নিচের দিকে নামতে থাকে, তখন তাকে আমরা পুঞ্জিত ক্ষয় বলবো। তাহলে পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন কিন্তু একই জিনিস নয়, দুটোই আবহবিকারজাত পদার্থকে স্থানান্তরিত করে, কিন্তু একটার ক্ষেত্রে প্রাকৃতিক শক্তিগুলো কাজ করে, যেটাকে আমরা কি বলবো? ক্ষয়ীভবন বলবো। আর যখনই প্রাকৃতিক শক্তিগুলো নয়, যখন মাধ্যাকর্ষণ বলের জন্য এবং তার সঙ্গে কোনো জায়গায় যদি ঢাল থাকে, তখন ওই ঢাল বরাবর এই শিলাচূর্ণগুলো যখন নিচের দিকে নামতে থাকে, আবহবিকারজাত বা বিচ্ছিন্নভূত যে শিলাচূর্ণগুলো যখন এরকম নিচের দিকে নামতে থাকে, তখন তাকে আমরা বলবো পুঞ্জিত ক্ষয়। এবার হচ্ছে নগ্নীভবন। এই নগ্নীভবনটা বড় প্রসেস। নগ্নীভবনটা এই তিনটেরই যোগফল হলো নগ্নীভবন। কেন? প্রথম একটা শিলাকে ভাঙতে হবে, তার মানে ভাঙা মানে কি? বিচ্ছিন্ন ভবন বা আবহবিকার হবে। প্রথম হবে আবহবিকার, মানে প্রথম ভাঙা হলো, একটা শিলাকে প্রথম ভাঙলো, তারপর কি হলো? সেটাকে
হয় ক্ষয়ী ভবন হবে, বয়ে নিয়ে যেতে হবে, হয় ক্ষয়ী ভবন হবে অথবা পুঞ্জক্ষয় হবে, এই দুটো হবে। এই দুটোর ফলে এই জিনিসটাকে ওয়াশ আউট মানে নিয়ে চলে যাওয়া হবে, তখনই এটাকে বলা হবে, কি বলা হবে, নগ্নি ভবন। বোঝা গেল কি? নগ্নি ভবন মানে কি, গায়ের যে আবরণটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হলো পুরোপুরি। তাহলে এই যে আবহাওয়া বিকার যত এগুলো পদার্থ ছিল, এটা এর থেকে খসে যাওয়ার জন্য আবহাওয়া বিকার হয়েছে। তারপর এটাকে হয় প্রাকৃতিক শক্তি দ্বারা অথবা ঢাল বা মাধ্যাকর্ষণ বলের জন্য যেটা ঢাল বরাবর চলে যাচ্ছে সেটা হচ্ছে পুঞ্জিত ক্ষয়, আর প্রাকৃতিক শক্তি হলে ক্ষয় ভবন হতো। এই তিনটেরই একসঙ্গে বলা হয় কি, নগ্নি ভবন। বুঝে গেল? তাহলে নগ্নি ভবন হয়ে গেল। এবার হচ্ছে তাহলে এইগুলো আমাদের হয়ে গেল, এই টপিকটা হয়ে গেল। এবার যেটা বাকি সেটা হচ্ছে আবহাওয়া বিকারের শ্রেণীবিভাগ। আবহাওয়া বিকারের শ্রেণীবিভাগকে আমরা তিনটে ভাগে ভাগ করি, একটা হলো যান্ত্রিক, একটা হলো রাসায়নিক, আর একটা হলো জৈবিক। তাহলে যান্ত্রিক, রাসায়নিক এবং জৈবিক এই তিনটে কাকে বলে জেনে নিলে এটা এখানটাই শেষ করব। তাহলে আবহাওয়া বিকারের তিনটে শ্রেণীবিভাগ আছে কি, একটা হলো যান্ত্রিক, একটা হলো রাসায়নিক, আর একটা হলো জৈবিক। যান্ত্রিক আবহাওয়া বিকারে আবার বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায়। যান্ত্রিক আবহাওয়া বিকার কাকে বলে প্রথমেই আমরা বলবো। যান্ত্রিক আবহাওয়া বিকার যেটা মূলত যেগুলো যান্ত্রিক কারণে যেগুলো হয়, মূলত যেমন উষ্ণতার পরিবর্তন, তারপরে যেমন ধরো উষ্ণতার পরিবর্তন, তাছাড়াও যেমন ধরো চাপ কমে যাওয়ার জন্য, বা তুষারের কার্যের ফলে যে শিলার যে ভঙ্গুর, শিলা যে ভঙ্গুর হয়ে যায় তাকে যান্ত্রিক আবহাওয়া বিকার বলে। হ্যাঁ, যান্ত্রিক আবহাওয়া বিকারের মূলত 3-4টে ধরনের জন্য যান্ত্রিক আবহাওয়া বিকার হয়, তার ভিত্তিতে শ্রেণীবিভাগ করা যায়। যেমন যান্ত্রিক আবহাওয়া বিকার মেনলি উষ্ণতার পরিবর্তনের জন্য হতে পারে, তার সঙ্গে যেটা আছে চাপ হ্রাসের জন্য হতে পারে, তুষারের কার্যের ফলে হতে পারে। তার মধ্যে আমরা যেটা মেনলি যেটা তোমাদের জানতে হবে সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তনের ফলে প্রথম যেটা আসছে প্রস্তরছায়ের খণ্ডীকরণ। এটা মরু অঞ্চলে মূলত গ্রানাইট শিলাতে দেখা যায় কি হয়, যে শিলার উপরিভাগে যেখানে সূর্যের আলোটা বেশি পড়ে দিনের বেলাতে, ধরো একটা বড় শিলা আছে, সাপোজ ধরো একটা এরকম বড় একটা শিলা আছে ধরে নিলাম, তো সূর্যের আলোটা নিশ্চয়ই এই ওপরের দিকে বা এই সাইডে পড়বে। তো পড়লে তো দিনের বেলা প্রচণ্ড তাপ, উষ্ণতা অনেক বেড়ে যায়, শিলা যেন তাপের কুপরিবাহী হয় এবং উপরিভাগটা খুব উত্তপ্ত হয়ে যায়। কিন্তু এই যে নিচের অংশটা যেটা ভূপৃষ্ঠের উপরে রয়েছে, নিচে রয়েছে, এখানে কিন্তু তাপ পায় না। ভালো করে বুঝে নেবে, এটা কিন্তু তাপ পায় না, বুঝতে পারো? তাহলে এইটা পায়, এবং এই বাইরের অংশটা বা উপরের অংশটা তাপ, এবং রাত্রেবেলা যখনই দিনের বেলা প্রচণ্ড তাপ পায় তখন এটা প্রসারিত হয়, এবং রাত্রেবেলা কিন্তু আবার যেহেতু টেম্পারেচার কমে যায়, উষ্ণতা কমে যায়, তাই সংকুচিত হয়। তো সংকুচিত হলে তখন আবার ছোট হয়ে যায়। তো এই যে বারবার বড় হওয়া, ছোট হওয়া, এবং বারবার হতে হতে কী হয়, এখানে অনেকগুলো কি সমান্তরাল বা অনুভূমিক এরকম ফাটলের তৈরি হয়, বোঝা গেল? এবং এই ফাটল বরাবর কোনো একটা অংশ অনেক সময় ভেঙে বেরিয়েও যায়, এভাবে আলাদাভাবে অবস্থান করে। এইভাবে এই অংশ অনেক সময় আলাদাভাবে অবস্থান করে এইভাবে। তো এই যে প্রক্রিয়াটা হয় এটাকে বলা হয় প্রস্তর চাঁই। এই যে চাঁই আকারে বেরিয়ে যায় এটাকে খণ্ডীকরণ বলে, প্রস্তর চাঁয়ের খণ্ডীকরণ। দ্বিতীয়টা কি, ক্ষুদ্র কণা বিসরণ। কী হয়, যে প্রত্যেকটা শিলা কতগুলো খনিজ মৌলর সমন্বয়ে গঠিত হয়, অনেকগুলো খনিজ মৌল, এবং প্রত্যেকটা খনিজ মৌলের কিন্তু বৈশিষ্ট্য নিজস্ব আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। সবাই কিন্তু একই নয়, একই ধরনের খনিজ দিয়ে যে একটা শিলা তৈরি হবে এমন ভাবার কিছু কারণ নেই। তো বিভিন্ন খনিজ দিয়ে তৈরি হয়, তো বিভিন্ন খনিজের বিভিন্ন রকম তার ক্যারেক্টার বা বৈশিষ্ট্য হয়, যে কারণে তারা যখন দিনের বেলা আলো পায়, কোনো একটা খনিজ হয়তো আলোর খুব তাড়াতাড়ি হিট অবজার্ভ করতে পারে, এবং সে অ্যাবজর্ব যত বেশি তাপ নেবে সে তত বড় প্রসারিত হবে। কিন্তু অন্য আবার কিছু মিনারেল আছে যারা হিট খুব একটা নিতে চায় না, তারা শীতল হিটেও খুব একটা বাড়ে না। তো এই খনিজগুলোর মধ্যে মানে শিলা, ধরো আর একটা ধরো শিলা আছে, তো শিলার মধ্যে এরকম একটা শিলা আছে, ধরো এর মধ্যে কিছু সব মিনারেল দিয়ে তৈরি। তো কিছু মিনারেল আছে হিট পেলে, ধরো হিট পেলো তো এরকম বড় হয়ে যায়, আবার কিছু আছে একটু বড় হয়, বুঝা গেল? আবার ঠান্ডা হলে একই রকমভাবে এই যে মিনারেলটা বড় হয় সে আবার খুব ছোট হয়ে যায়, কিন্তু আবার খুব একটা ছোট হয় না। এই যে হেরফেরের জন্য মিনারেলদের মধ্যে নিজস্ব বন্ডিংটা নষ্ট হয়ে যায়। এই কারণে যখন ছোট ছোট খণ্ডে ছোট ছোট
ক্ষুদ্র 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 কোণাতে ভেঙে যায় এবং এটা ভাঙার সময় খুব জোরে আওয়াজ করে, অনেক সময় মনে হয় যেন বন্দুক থেকে গুলি ছুটেছে। এটাও মরুভূমি অঞ্চলে দেখা যায়। মরুভূমি অঞ্চলে মূলত দুপুর বা রাতের বেলা এইসবগুলো হয়। এটাকে বলা হয় ক্ষুদ্র কোণা বিস্ফোরণ। আর লাস্ট হচ্ছে যেটা উষ্ণতার জন্য স্বল্পমোচন, এটা খুব ইম্পর্টেন্ট। স্বল্পমোচন কি? এটা কি হয়, ধরো শিলা, ধরো এই একটা শিলা আছে, তো এর একটা ভিতরের অংশ আছে আর এই বাইরের অংশ আছে, তাই না? তো ভিতরের অংশটা যতটা না হিটে তাড়াতাড়ি উত্তপ্ত হয়, বাইরের অংশটা তার থেকে খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। এই যে ভিতর এবং বাইরের অংশের মধ্যে এই তাপ গ্রহণ এবং তার সঙ্গে প্রসারিত এবং তাপ ছাড়া এবং তার সঙ্গে সংকুচিত, এই যে সংকোচন এবং প্রসারণের মধ্যে ভিতর এবং বাইরের অংশের মধ্যে হেরফেরের জন্য এটা বাইরের অংশটা ভিতরের অংশ থেকে পেঁয়াজের খোসার মতো আলাদা হয়ে যায়, পেঁয়াজের খোসার মতো আলাদা হয়ে এরকম পাশাপাশি ছেড়ে যায়, তখন এটাকে বলা হয় স্বল্পমোচন। বোঝা গেল? এবার যেটা আছে চাপ হ্রাসের জন্য অনেক সময় হয় শিলা ফাটল হয়, তুষারের জন্য। ধরো দিনের বেলা কোনো একটা পাহাড়ের ফাটলের মধ্যে জল জমেছে, রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা -ডিগ্রি হয়ে গেল, তখন সেটা বরফ হয়ে যাবে। তো বরফ হলে আমরা জানি আয়তনে বাড়ে, তো আয়তনে বাড়লে সে ফাটলটাও বড় হবে। বরফ যত বড় হবে এই জলটা আয়তনে বেড়ে বরফ হবে এবং সেই ফাটলটা বড় হবে। ওর জন্য যে আবহবিকার হয় সেটা হচ্ছে তুষারের কার্যের ফলে এরকম আবহবিকার হয়। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাসায়নিক আবহবিকারের মধ্যে কোনগুলো আছে? প্রথম আছে কার্বনেশন। কি? কার্বনেশন প্রথম কথাটাই আছে কার্বন, অর্থাৎ তার মানে বুঝতে হবে যে এখানে কার্বন ডাই অক্সাইড কার্য করে। কার্বন ডাই অক্সাইড কী কার্য করে? কার্বন ডাই অক্সাইড জলের সঙ্গে, আমরা জানি বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে কী হয়, কার্বনিক অ্যাসিড তৈরি করে। এবং এই কার্বনিক অ্যাসিড যখনই কোনো চুন জাতীয় শিলার উপর পড়বে, মানে ক্যালসিয়াম কার্বনেট জাতীয় শিলার উপর পড়বে, তখন কিন্তু এর সঙ্গে বিক্রিয়া করবে। আমরা সবাই জানি যে চুনের ওপর যদি কোনো অ্যাসিড দিই, বা বিশেষ করে কার্বনিক অ্যাসিড দিই, তাহলে দেখবে বিক্রিয়া করতে শুরু করবে এবং চুনটা মানে ভঙ্গুর হয়ে পড়বে, তাই না? আমরা তো এই প্রক্রিয়াটা কোথায় দেখা যায়? মূলত চুনাপাথর গঠিত অঞ্চল মানে কাস্ট অঞ্চলে এটা আমরা কার্বনেশনটা দেখতে পাই। এটা কিন্তু সম্পূর্ণ কার্বন ডাই অক্সাইডের জন্য। তারপর একটা অক্সিডেশন, মানে অক্সিজেনের জন্য যেটা হয়, এটা কোথায় দেখা যায়? মূলত যদি একদম উদাহরণ বলতে হয় তাহলে লোহায় মরিচা পড়ে যে প্রক্রিয়া, সেটা হচ্ছে এই প্রক্রিয়া। কী হয়? এই প্রক্রিয়ায় অক্সিজেন জলের সাহায্য নিয়ে বা জলীয় বাষ্পের সাহায্য নিয়ে যখন শিলার খনিজের মধ্যে মিশে যায় এবং খনিজের রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে এবং সেটাকে ভঙ্গুর করে দেয়, তখন সেটাকে বলা হয় অক্সিডেশন। আমরা জানি যে মরিচা পড়লে লোহা কিন্তু অনেকটা ভঙ্গুর হয়ে যায়, তাই না? তাহলে সেটা অক্সিডেশন। তাহলে এটা কোথায় বেশি হবে? যে শিলাতে ফেরিক অক্সাইড বা ফেরাসের পরিমাণ বেশি থাকবে সেই শিলাতে মূলত এই অক্সিডেশন প্রক্রিয়া দেখা যায়। তারপর হচ্ছে হাইড্রেশন কি? হাইড্রেশন মানে হচ্ছে জল যখনই খনিজের মৌলের সঙ্গে মিশে যাবে এবং মৌলগুলোর মধ্যে গিয়ে তখন একটা বিভেদ তৈরি করবে, মানে গঠনটাকে ভঙ্গুর করে দেবে। ধরো দুটো পাশাপাশি আছে, দুটো পাশাপাশি বা অনেকগুলো মৌল আছে, খনিজ মৌল এরকম আছে, তো এর মধ্যে যদি জল চলে যায় তখন কিন্তু এদের মধ্যে যে বন্ডিংটা ছিল, মানে যে আটকে থাকার প্রবণতা, সেটা কিন্তু আস্তে আস্তে হালকা হয়ে যাবে। তাই পরস্পর থেকে ছিন্ন হয়ে যাওয়ার একটা ভঙ্গুর হয়ে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়। এটা হলো হাইড্রেশন। হাইড্রোলিসিস কি? এখানে কি হয়? এখানে জল, আমরা জানি জল ভাঙলে কি হয়, হাইড্রোজেন প্লাস এবং OH মাইনাস মানে হাইড্রক্সিল মাইনাস উৎপন্ন হয়। এই হাইড্রোজেন প্লাস এবং হাইড্রক্সিল মাইনাস আয়নের ফলে যখন শিলা রাসায়নিকভাবে ভঙ্গুর হয়ে পড়ে তখন তাকে বলা হয় হাইড্রোলিসিস। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে দ্রবণ। আমরা জানি সলিউশন, যখন কোনো শিলার মৌলগুলো জলের সঙ্গে গুলে যায় সেটাই হচ্ছে দ্রবণ। এটাই মূলত, আর কিছু নেই। এবার জৈবিক আবহবিকার দু ধরনের হয়, একটা উদ্ভিদের ফলে, একটা প্রাণীদের ফলে। উদ্ভিদের ফলে যেমন উদ্ভিদের শিকড় যখন মানে ফাটলের মধ্যে চলে যাবে, ফাটলটা আছে, ওই শিকড়টা বড় হবে, ফাটলটাও বড় হবে, তাই না? তো ওটাও এক ধরনের আবহবিকার। শিলাতে ভঙ্গুর হচ্ছে তাহলে ওটাও আবহবিকার। আবার জৈবিক কিরম হয়, যে কোনো কিছু একটা পচা দেহাবশেষ বা ধরো প্রাণীর দ্বারা কী করে হয়, প্রাণী মারা গেল, তার দেহাবশেষ থেকে নানান ধরনের অ্যাসিড নির্গত হবে, নানান ধরনের পদার্থ নির্গত হবে, যেগুলো শিলার মধ্যে বিশেষ করে শিলাকে ভঙ্গুর করতে বা রাসায়নিকভাবে ভঙ্গুর করতে সাহায্য করে। তাছাড়া আরও কিছু প্রাণী আছে যারা শিলার মধ্যে থাকে এবং তাদের হাতে মানে তাদের নখ থাকে প্রখর এবং দাঁত থাকে, যেগুলো দিয়ে অনেক সময় শিলাকে চির খাওয়াতে সাহায্য করে। তাহলে এই পর্যন্ত রইল। এরপরেও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।